নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে অসমঞ্জ মুখোপাধ্যায়ের লেখা কবির সাধনা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। নন্দলাল কবিতা লিখিতেছিল। মাঘের মাঝামাঝি, তাহলেও আজ দুদিন হইতে হঠাৎ শীতটা একেবারে কমিয়া গিয়া বেশ একটু দক্ষিণা বাতাস ঝিরঝির করিয়া বহিতে আরম্ভ করিয়াছিল। হঠাৎ এই সময়টাতে প্রবল শীতের পরিবর্তে এরকম বসন্তের বাতাস নন্দলালের মতো কবিদের হৃদয়কে আনন্দে নাচাইয়া তুলিল। কিন্তু যাহারা কবি নয় এমন অনেকের অন্তরকে কলেরা ও বসন্ত রোগের একটা আসন্ন আক্রমণের আতঙ্কে কাঁপাইয়া তুলিতেও ছাড়িল না। অপরাহ্নকাল, নন্দলাল শয়নঘরের মেঝের উপর মাদুর পাতিয়া বসিয়াছিল। দক্ষিণের জানালা দিয়া এক ঝলক বাতাস আসিয়া তাহার সম্মুখের কাগজগুলিকে এবং কপালের উপরকার লম্বা চুলগুলিকে নাড়াইয়া দিয়া গেল। নন্দলাল লিখিল, বসন্ত বায়ে লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি। তারপর কির মিল খুঁজিতে নন্দলাল মনের মধ্যে একরাশ কথা ভাবিয়া বাহির করিল, যথা ওকি, সাকি, দেখি, পাখি, মেকি, মুখোমুখি ইত্যাদি। মুখোমুখিটাই তাহার সবচেয়ে পছন্দ হওয়াতে উহাই শেষে বসাইয়া মিল খাওয়াইয়া পংক্তি সৃষ্টি করিবার জন্য নন্দলাল ভাবিতে লাগিল। উন্মুক্ত জানালার বাহিরে খানিকটা পোড়ো জমি, তাহারই একধারে একটি প্রকাণ্ড নিমগাছের আগডালে সম্প্রতি কবে একদিন ছেলেদের একখানা কাগজের ঘুড়ি আটকাইয়া গিয়াছিল। তাহারই হাত দুই তিন দীর্ঘ জোড়া দেওয়া ল্যাজটি মৃদু মন্দ বাতাসে পতপত করিয়া শব্দ করিতেছিল। শূন্য দৃষ্টিতে নন্দলাল সেই দিকে চাহিয়া তাহার কবিতার চরণ সাজাইতে মনোনিবেশ করিল। লেখা অংশটুকু মনে মনে একবার পাঠ করিল। বসন্ত বায়ে লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি। ময়দা মাখা ডান হাতখানি উঁচু করিয়া এবং বাঁ হাতে ৮ মাসের শিশুকন্যার নড়া ধরিয়া ঝুলাইয়া আনিয়া দ্বিতীয় পক্ষের স্ত্রী সুলোচনা ঘরের মধ্যে প্রবেশ করিল এবং খুকিকে ধপ করিয়া নন্দলালের কোলের কাছে বসাইয়া দিয়া কবিতার কাগজগুলি মাদুরের উপর হইতে তুলিয়া লইয়া নাড়ু পাকাইয়া জানালা দিয়া ফেলিয়া দিয়া বলিল, মেয়ে ধরবার জন্য একটা আলাদা লোকের বন্দোবস্ত করে তবে বসে বসে কাব্যি লেখার চর্চা করতে হয়। কটমট করিয়া সুলোচনার দিকে চাহিয়া নন্দলাল বলিল, তুমি যে দেখছি দিন দিন যা ইচ্ছে তাই করতে আরম্ভ করলে। দ্বিতীয় পক্ষের পরিবার এই রকম যা ইচ্ছে তাই করে, কবি হয়েও এ কথাটা এতদিন জানো না। বলিয়া সুলোচনা চলিয়া যাইতেছিল, নন্দলাল বলিল, আসপদ্দার মাত্রাটা তোমার হ্যাঁ বড্ডই বেড়ে উঠেছে, এমনকি চরমে বললেও হয়। কিন্তু হাঁ করে দাঁড়িয়ে বাজে কথা শোনবার তো আমার সময় নেই। আমিও কবিতা চাপিয়ে এসেছি কিনা উনুনে, সুতরাং নকল কবিতা নিয়ে থাকলে আমার চলবে না, আমার আসল কবিতা ছুঁয়ে যাবে। বলিয়া যেমন দুমদুম করিয়া ঘরে প্রবেশ করিয়াছিল তেমনি দুমদুম করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। ক্রুদ্ধ আস্ফালনে নন্দলাল গর্জাইয়া উঠিল, যতদূর বারবার তুমি বেড়ে উঠেছ দেখতে পাচ্ছি, এর ব্যবস্থা যদি আমিও না করতে পারি তো আমারও নাম। রান্নাঘর হইতে সুলোচনা শ্লেষপূর্ণ স্বরে বলিয়া উঠিল, কবি কালিদাস নয়। ক্রোধে অধীর হইয়া খুকিকে কোলে করিয়া নন্দলাল রান্নাঘরের দরজার সামনে আসিয়া দাঁড়াইতেই সুলোচনা বলিয়া উঠিল, কি খানিক বীর রসের অভিনয় তো, কিন্তু এখন তার সুবিধে হবে না। তার বদলে এখন একটু খুকিকে আগলে রাখো, নইলে এই বিকেলের জলখাবারের ব্যাপারটা হয়তো হয়েই উঠবে না। নন্দলাল রাগে ফুলিতে লাগিল। রাগের মাত্রা যখন তাহার খুব বেশি হইত তখন তাহার ভালো করিয়া কথা বাহির হইত না, মুখের কথা অর্ধেক তাহার মুখের মধ্যেই থাকিয়া যাইত এবং কাপড়ের কাছা এবং কষি অকারণ ঢিলা হইয়া পড়িত।
নন্দলাল এক হাতে খুকিকে বগলে চাপিয়া আর এক হাতে কাছা গুঁজিতে গুঁজিতে বলিল, চাষা কি কখনো বোঝে? নিরেট মুখুক, কবিতার মর্ম। পিছন ফিরিয়া সুলোচনা বলিল, বুঝি গো বুঝি, খুবই বুঝি। কবিতের মর্মও বুঝি, আর চাষা হলেও মদের স্বাদটাও বুঝি, তাই তো ছিঁড়ে ফেলে দিই। লোকে ছাপা হলে পরে পড়ে ছিঁড়ে ফেলে দিত, আমি তোমার বিশেষ শুভাকাঙ্ক্ষী, তাই কাঁচা বেলাতেই ছিঁড়ে ফেলে দিয়েছি। এতে বিশেষ কিছু অন্যায় করা হয়নি কো। যাও, মেয়েটা যে চেপটে সারা হয়ে গেল, কাপড়টা এঁটে পড়ে মেয়েটাকে নিয়ে খানিক খেলা দাওগে যাও। পারো তো কোলে ফেলে ঘুম পাড়াবার একটু চেষ্টা করো গিয়ে। রুদ্ধ ক্রোধে অন্ধ হইয়া কাঁপিতে কাঁপিতে নন্দলাল বলিল, তোমারে তেজ আমি, কত বড় মেয়ে মানুষ আমি, একবার শিগগিরি এর ব্যবস্থা। ছ্যাঁক করিয়া একখানি পরোটা চাটুর ওপর ফেলিয়া দিয়া সুলোচনা কহিল, হ্যাঁ, ব্যবস্থা একটা করে ফেলো। টলিতে টলিতে নন্দলাল কাপড়ের কষি ধরিয়া নিজের শয়নকক্ষের দিকে চলিয়া গেল। খানিক পরে সুলোচনা জলখাবারের থালাখানি নন্দলালের সম্মুখে ধরিয়া বলিল, এবেলা এই পর্যন্তই, রাত্রে আজ আর আমি রাঁধতে টাঁধতে পারব না। নন্দলালের সমস্ত দেহের মধ্যে ভীষণ ক্রোধ পাক দিয়া ঘুরিতেছিল। মিনিটখানেক এক দৃষ্টে কটমট করিয়া চাহিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, তার মানে? তার মানে পেরে উঠব না, শরীর ভালো নেই। অর্থাৎ বলতে চাও সমস্ত রাত উপোস করে না খেয়ে থাকতে হবে? তাই, তবে রাত্রে আর খাবার দরকারও হবে না, কারণ দিনু দত্তর দোকানের ঘিয়ে পরোটা ভেজে দিয়েছি। ওই 4খানা পরোটা খেলে আধ ঘন্টার মধ্যেই অম্বল হয়ে গলা পর্যন্ত ঠেলে উঠবে এখন, পেট ফুলে চোঁয়া ঢেকুর দেবে এখন, সুতরাং রাত্রে আর খাবার দরকারই হবে না। একটা সোডা বরঞ্চ এই বেলা আনিয়ে রাখো। বলিয়া সুলোচনা জলের গেলাসটি মেজের উপর রাখিয়া খুকিকে কোলে তুলিয়া পাশের মিত্তিরদের বাড়িতে দৈনিক তাসের আসরে আসিয়া উপস্থিত হইল। সুলোচনা চলিয়া গেল। পরোটা কখানা যেমন রাখিয়া গিয়াছিল তেমনিভাবেই সেইখানে পড়িয়া রহিল। নন্দলাল তা স্পর্শও করিল না। অন্তরের প্রবল ক্রোধ আজ আর কিছুতেই শান্ত হইতে চাহিল না। সুলোচনার এই অবজ্ঞা ও স্পর্ধার একটা ভালো রকম শিক্ষা তাহাকে দিতেই হইবে। এতদিন যথেষ্ট সহ্য করা গিয়াছে, কিন্তু আর নয়, কিছুতেই নয়। সঙ্গে সঙ্গে কর্তব্য নিরূপণও হইয়া গেল। মিনিট 10 মধ্যে জামা কাপড় পরিয়া নন্দলাল গৃহ হইতে বাহির হইয়া পড়িল এবং বড় রাস্তায় আসিয়া কালীঘাটের একখানি বাসে উঠিয়া পড়িল। প্রায় অর্ধ ঘণ্টা পরে যখন বাস হইতে অবতরণ করিল, তখন বোধ হইল কে যেন একজন পিছন হইতে তাহাকে ডাকিল। নন্দলাল ফিরিয়া দাঁড়াইতেই একটি যুবক সম্মুখে আসিয়া বলিল, কই, ফাল্গুনের জোনাকির জন্য লেখা কই? আজই আপনার কাছে যাব বলে বেরিয়েছিলুম। নন্দলাল একটু থতমত খাইয়া বলিল, হ্যাঁ, তা আপনার গিয়ে জোনাকির জন্য লেখা আমি প্রায় লিখেই রেখেছি। শেষের দিকটা 2-4 লাইন যা লিখতে বাকি আছে, সেইটে লিখে শেষ করে দিলেই হয়। মহা মুশকিল হয়েছে বাঁশরীবাবু, বাড়িতে সব অসুখ বিসুখ, বিষম ঝঞ্ঝাটে পড়া গেছে। আচ্ছা, আপনাদের কালীঘাট সাইডে ছোটোখাটো বাড়ি অল্প স্বল্প ভাড়ায় মাস কতকের জন্য পাওয়া যায় না? বাঁশরীবাবু 1 মিনিট ভাবিয়া লইয়া কহিলেন, দেখুন, এই সোজা টালিগঞ্জ রোডে দিব্যি একটি ছোট্ট একতলা বাড়িতে টুলের দেওয়া আছে, একবার দেখতে পারেন। নম্বরটা আমার ঠিক মনে নেই, 52 কি 72, একবার দেখুন না গিয়ে। নন্দলাল আর দাঁড়াইল না, বাঁশরীবাবুকে একটি নমস্কার করিয়া টালিগঞ্জ রোডের দিকে অগ্রসর হইল। মিত্তিরদের তাসের আড্ডা হইতে সন্ধ্যার সময় সুলোচনা গৃহে ফিরিয়া দেখিল, দালানের এক কোণে বসিয়া বিমলির মার কালো বেড়ালটা একখানা পরোটা লইয়া দিব্য আরামে আহার করিতেছে। অর্ধেক পরিমাণ সে ইতিপূর্বেই উদরস্থ করিয়াছিল। এক্ষণে সুলোচনার পদশব্দে বাকি অংশটুকু মুখে করিয়া প্রথমে 1 লম্ফে পাঁচিলের উপর এবং পরে তথা হইতে আর 1 লম্ফে পায়খানার ছাদে যাইয়া উঠিল।
ঘরের মধ্যে প্রবেশ করিয়া আলো জ্বালিতেই সুলোচনা দেখিল যে রেকাবির উপর মাত্র খান্দেরেক পরোটা পড়িয়া আছে। তাহার পর ইতস্তত চাহিতে দেখিতে পাইল বহুদিনের পুরাতন ঘরখানির এক কোণে যে ইঁদুর গর্তটা ছিল তাহারই মুখের গোড়ায় আর একখানি পরোটা ধুলামাখা হইয়া পড়িয়া আছে এবং গর্তর ভিতর হইতে দুইটি কৃষ্ণবর্ণের চকচকে চক্ষু উঁকি দিতেছে। জলের গেলাসের জল সবটুকু ঠিক তেমনিভাবেই আছে, শুধু গেলাসের গায়ে দু একটা আরশোলা ঘুরিতেছিল। আলো জ্বালিতেই তাহারা সরসর করিয়া পলাইয়া গেল। সুলোচনা সহজেই বুঝিয়া লইল যে আজ ক্রোধের মাত্রাটা একটু অধিক হইয়াছে এবং সেই কারণে ইহার স্থায়িত্ব বোধহয় একটু বেশিক্ষণ হইবে। হ্যারিকেনটি হাতে লইয়া সুলোচনা ঘরের বাহিরে জানালার নিচে যেখানে বৈকালে কবিতার কাগজখানি পাকাইয়া ফেলিয়া দিয়াছিল খিড়কি খুলিয়া সেইখানে আসিল এবং রাশিকৃত আবর্জনার ভিতর হইতে কাগজখানিকে খুঁজিয়া বাহির করিয়া আনিয়া টেবিলের উপর রাখিয়া তাহার উপর দোয়াতটি বসাইয়া রাখিল। রাত অনেক হইয়া গিয়াছিল, তবুও নন্দলাল গৃহে ফিরিল না। তখন সুলোচনা উঠিয়া টেবিলের উপরকার দু একখানি বই লইয়া নাড়াচাড়া করিল। তারপর সেগুলিকে ভালো করিয়া ঝাড়িয়া ঝুড়িয়া গুছাইয়া রাখিয়া দিল। কলম পেন্সিলগুলিকে লইয়া কাপড় দিয়া মুছিয়া রাখিল। ঘড়িতে ঠং ঠং করিয়া 11টা বাজিয়া গেল। তখন সুলোচনা হাই তুলিতে তুলিতে নন্দলালের বাঁধানো মোটা কবিতার খাতাখানি খুলিয়া পড়িতে লাগিল। একে একে অনেকগুলি কবিতা পড়িল। তারপর খাতাখানি বন্ধ করিয়া তাহা মাথায় ঠেকাইয়া যথাস্থানে রাখিয়া দিয়া আজিকার সেই কবিতার কাগজখানি লইয়া মনে মনে পড়িল। বসন্ত বায়ে লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি। সুলোচনা খানিক ভাবিয়া কলম লইয়া তাহার নিচে লিখিল, এমন সময় কোথার অসময় ঘুরে বেড়াও যেন চোরকি। ঠিক সেই সময় সদর দরজা দেওয়ার শব্দ পাওয়াতে সুলোচনা তাড়াতাড়ি উঠিয়া আলোটা কমাইয়া দিয়া শয্যায় আসিয়া গভীর নিদ্রায় নিদ্রিত হইয়া পড়িল। অনেকক্ষণ ধরিয়া ঘুরিয়া নন্দলালের বোধহয় খুবই পিপাসা পাইয়াছিল। গৃহমধ্যে প্রবেশ করিয়া অগ্রে 1 গ্লাস জল গড়াইয়া পান করিল এবং পরে জামা ও চাদরখানি আলনার উপর রাখিয়া দিয়া চেয়ারে আসিয়া বসিতেই নিদ্রিত সুলোচনা জাগ্রত হইয়া জিজ্ঞাসা করিল, কি গো, এই এত রাত পর্যন্ত কোথায় ছিলে? অপরপক্ষ হইতে ইহার কোনো উত্তর আসিল না। কি গো, কথা কইবে না নাকি? নন্দলাল নিরুত্তর। কোথায় গিয়েছিলে বলবে না তাহলে? দেওয়ালের দিকে চাহিয়া নন্দলাল কহিল, কালীঘাট। মিছে কথা, কালীঘাট গিয়েছিলে তা কপালে সিঁদুর, গলায় মালা কই? কালীঘাট গেলে কি সিঁদুর মালা পরতে হয় নাকি? দৃষ্টি দেওয়ালের দিকেই। ও মা, তা হয় না? যেখানকার যা। আমরা সেবার যখন মেজমামার সঙ্গে বৃন্দাবনে যাই, দুবেলা রোজে গড়াগড়ি দিতুম, যেখানকার যা নিয়ম। আবার বৃন্দাবন থেকে যখন দিল্লি আগ্রা গেলুম, তখন সকলেই 24 ঘন্টা লুঙ্গি পরে থাকতুম আর 5 বার করে পশ্চিমমুখ হয়ে নামাজ পড়তুম। আমাকে হতশ্রদ্ধা করে ব্যঙ্গ বিদ্রুপ করা, এর ব্যবস্থা আমি করে এসেছি। তোমার ভারী বার। মাইরি না, মাইরি না, তোমাকে আমি খুব শ্রদ্ধা করি। বিশ্বাস না হয় তাবা তুলসী আনো। তবে মেয়েটাকে নিয়ে বিকেলে একটু রাগ হয়ে গিয়েছিল, তাই কবিতার কাগজখানাকে। আচ্ছা, তুমি একটুতে চটে যাও কেন বলো দেখি? ওই তো তোমার দোষ। সত্যি কথা বলবো, তোমায় রাগাতে আমার বেশ লাগে। তা লক্ষ্মীটি, কিছু মনে করো না, আমি তোমায় খুব ভক্তি করি। তুমি যে আমার দেবতা, পতি পরম গুরু, চির আয়ুষ্মতী ভব। নন্দলাল আর কথার জবাব দিবার আবশ্যকতা মনে করিল না। আলো কমাইয়া দিয়া শয্যার এক প্রান্তে আসিয়া শুইয়া পড়িল। সুলোচনা জিজ্ঞাসা করিল, হ্যাঁ গা, খুব রাগ বুঝি? নন্দলাল একটু নড়িল মাত্র। সুলোচনা উঠিয়া বসিয়া তাহার পা দুটিকে কোলের উপর তুলিয়া লইয়া টিপিয়া দিতে দিতে বলিল, অনেক ঘুরেছ বোধ হয়,
পা দুটো বড্ড ব্যথা করছে। দেখো দেখি, তোমার পা ব্যথা পর্যন্ত করলে আমি তা জানতে পারি। শয়ন করিতে সুলোচনার অনেক রাত হইয়া গেল। পরদিন শয্যা ত্যাগ করিয়া যখন উঠিল, তখন অনেকখানি বেলা হইয়া গিয়াছে। উঠিয়া দেখিল নন্দলাল গৃহে নাই। তাহার পর অনুসন্ধানের দ্বারা ক্রমে ক্রমে আবিষ্কার করিয়া ফেলিল যে আরও কতকগুলি জিনিস গৃহে নাই, যথা ইকমিক কুকার, স্টোভ, কবিতার বাঁধানো খাতাখানি, নন্দলালের সর্বদা ব্যবহার্য বিশেষ প্রয়োজনীয় জামা কাপড়গুলি, ফাউন্টেন পেন, শতরঞ্জি, কম্বল, ছোট মশারিটা, আয়না, চিরুনি, গামছা, জিভছোলা, মাঘের জোনাকি ও পৌষের হিল্লোল ইত্যাদি ইত্যাদি। নেইয়ের সঙ্গে সঙ্গে একটি নূতন দ্রব্য যাহা ছিল, তাহাও সুলোচনার নজরে পড়িতে বেশি দেরি হইল না। তাহা একখানি খোলা চিঠি, টেবিলের উপরে পেপার ওয়েট দিয়া চাপা ছিল। সুলোচনা তাহা হাতে লইয়া পড়িল। আমি যাইলাম, ফিরিবার ইচ্ছাও নাই, আশাও নাই। আজ 5 বৎসর ধরিয়া অনবরত জ্বালাতন হইয়া আসিতেছি, আর জ্বালাতন হইবার শখ নাই। চিঠিখানি হাতে করিয়া লইয়া সুলোচনা বিছানার উপরে বসিয়া পড়িল। মনে মনে বলিল, এই নিয়ে 5 বার হল। নম্বরটা 52ও নয়, 72ও নয়, 27-2। 27-2 নম্বর টালিগঞ্জ রোডের ছোট একতলা বাড়িটি নন্দলাল গতকল্য আসিয়া ভাড়া লইবার ব্যবস্থা বন্দোবস্ত করিয়া গিয়াছিল। আজ সকালে 6টার সময় আসিয়া ঘণ্টা দুয়েকের মধ্যেই তাহার অস্থায়ী গৃহস্থালী মোটামুটি একরকম সাজাইয়া গোছাইয়া ফেলিল। তারপর ছোট্ট প্রাঙ্গণখানির মধ্যে বেড়াইতে বেড়াইতে মুক্ত পল্লীর অনেকটা শোভা উপভোগ করিয়া মনে ভাবিল, এই ভালো, এখানে শহরের গোলমালও ততটা নেই, সুলোচনার বিদ্রূপও নেই, খুকিটার ঘ্যান ঘ্যানানিও নেই। মাস 2-3 এখানে কাটাতে পারলে কিছু বেশি রকম কবিতাও লেখা যাবে, সুলোচনাও একটু জব্দ হয়ে আসবে। দ্বিপ্রহরে আহার এবং বিশ্রামান্তে নন্দলাল জোনাকির জন্য কাগজ কলম লইয়া সেই কবিতাটি লিখিতে বসিল। বসন্ত বাই লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি। বাড়িতে কে আছেন? সদর দরজা খুলিয়াই নন্দলাল বাহিরে আসিয়া দেখিল একটি মোটা সোটা কালো রঙের লোক অসংখ্য তালিযুক্ত এবং বিবর্ণ চোগা চাপকান পরিয়া দাঁড়াইয়াছেন। নন্দলালকে দেখিয়া তিনি প্রশ্ন করিলেন, মশাইয়ের কি বাড়ি? আগে না, যাদের বাড়ি তারা থাকেন ভবানীপুরে। লেখা রয়েছে কি না যে ভেতরে খোঁজ? হ্যাঁ, খালি যখন ছিল তখন তাদের লোক একজন এখানে থাকতো। কাল থেকে আমি ভাড়া নিয়েছি, সেই জন্য। কাল থেকে আপনি? হ্যাঁ, কাল থেকে আমি ভাড়া নিয়েছি। তাহলে তো ফুরিয়েই গেল। মহা মুশকিল। আজকের মধ্যে যাই বা কোথা? মশাইয়ের কি করা হয়? এখন আছেন কোথায়? আরে মশাই, আছি এখন গিয়ে কালীঘাটে। এই আলিপুর জজ কোর্টে ওকালতি করি। তাই এর ধারে না থাকলে বড় অসুবিধে হয়। নোটিশের আর একটি দিন বাকি। এই একদিনের মধ্যে কোথায় বাড়ি পাই বলুন তো? উঠে যাবার নোটিশ দিয়েছে বুঝি? বলেন কেন? আর অপরাধের মধ্যে মাসের ভাড়া দিয়ে উঠতে পারিনি, বোঝেন তো। মক্কেল টক্কেল আজকাল তেমন নেই। মনে মনে নন্দলাল বলিল, মক্কেল আর থাকবে কি করে? একেবারে বদ্ধ কালা না হলে তো তোমার মক্কেল হবার উপায় নেই। তবে বলিহারি সেই জজ কোর্টের জজ সাহেবকে, যিনি অসীম ধৈর্যের সঙ্গে
তোমার সওয়াল জবাব শোনেন। প্রকাশ্যে কহিল, কোর্টে বেরুননি আজ? উকিল বাবুটির চক্ষু উল্টাইয়া ঠিকরাইয়া পড়িবার মতো হইল, গলা ফুলিয়া দম বন্ধ হইয়া যাইবার মতো হইল। নন্দলাল কহিল, আচ্ছা আসুন তাহলে, একটু বিশেষ কাজে ব্যস্ত আছি। নমস্কার। নমস্কার। নন্দলালের চোখে মুখে অনেক থুতুর ছিটা লাগিয়াছিল। চৌবাচ্চার ধারে গিয়া বেশ করিয়া মুখ ধুইয়া পুনরায় কবিতাটি লিখিতে বসিল। বসন্ত বায় লেগেছে যে গায়ে, ঘরে আর থাকা যায় কি? বলি, কেডা আছেন ঘরে? মশাই, দুয়ার তো খোলাই দেহি, বাড়িতে কেডা আছেন? ভালো উৎপাত আরম্ভ হলো তো। বলিয়া নন্দলাল সদর দরজার কাছে আসিতেই দেখিল একটি ভদ্রলোক দরজা ঠেলিয়া একেবারে ভিতরে আসিয়া দাঁড়াইয়াছে। নন্দলাল জিজ্ঞাসা করিল, কাকে খোঁজেন আপনি? লোকটির মুখের দিকে দেখিলেই সর্বপ্রথমে নজর পড়িত তাহার বিশাল দাড়ি গোঁফের প্রতি। সেই দাড়ি গোঁফের মধ্য হইতে বাজখাই আওয়াজে বাহির হইল, খোঁজ তো নিমু পাছে, ভাড়াটা কত সেইটা চুপে চুপে অগ্রে কয়েন দেই, বুঝিয়ালই আমার ভাগবতচন্দ্র পারিয়া উঠবা কিনা। ভাগবতচন্দ্রটিকে? ভাগবতচন্দ্র আইজ বর্তমানে বালিয়াঘাটায় বাসা করিয়া আছেন। এই টালিগঞ্জে সাদের চাউলের আড়তে কাজ করেন। খৈলাকাটির মস্ত বড় গড়, হগল বোরসেলের মধ্যে এমন কুলিনা দ্বিতীয় পাইবেন না। এই ভাগবতচন্দ্রের পীর পিতামহ ছিলেন মহারাজ কেষ্টচন্দ্রের একেবারে। তা আপনি তার জন্যে বাড়ি খুঁজছেন? পাপের ভোগের কথা আর কন কেন, আজ গোডা 3টা দিন গুড়িয়া গুড়িয়া কাবু হয়ে পড়ছি। বড়ই বন্ধুত্ব আমার লগে, কি করি কন মশাই? কোথায় বালিয়াঘাটা আর কোথায় টালিগঞ্জ, প্রত্যেক দিন এতটা পথ যাওয়া আসা ভাগবতচন্দ্রের পক্ষে, বুঝলেন না? তা এটার ভাড়াটা কত কয়েন তো আমারে? আগে টাহার কথা শুনি, তারপর আপনাগর গড় দেখব। এ বাড়ি তো আর খালি নেই, কাল থেকে আমি ভাড়া নিয়েছি। আপনি ভাড়া লইয়েছেন? তবে তো বেশি করেছেন। দেখতেছি ভদ্রলোকের জন্য আর বাড়ি জোগাড় করতে পারলাম না। দেখছি শ্রীমানের ইচ্ছাটাই পূর্ণ হয়। শ্রীমানটিকে? কি তার ইচ্ছে? শ্রীমানটি হইল আমাগর ভাগবতচন্দ্রের পোলা, লটবরাইজ। তিনি কিছুতেই বালিয়াঘাটা ছাড়তে চান না। কেন? আরে বোঝেন না ব্যাপারটা? শ্রীমান ওই স্থানে একটি শ্রীমতী জোড়াই আছেন। বালিয়াঘাটা ছাড়িয়া যাইলে শ্রীমতীর কুঞ্জ তাহার দূর পড়িয়া যায়। বলিয়া তাহার সেই গুম্ফ শ্রস্যুর মধ্যস্থিত মুখখানি ব্যাদান করিয়া হাসিয়া উঠিলেন। নন্দলাল মনে মনে ভাবিল, যত আপদ কি তার কাছেই আসে। দিনটা তো আজ বাজে কাজেই কেটে গেল। বেলাও আর বেশি নেই, রাত্রের জন্য কুকারে যা হোক 2টি চাপিয়ে দেবার ব্যবস্থা করতে হবে। চায়েরও সময় হয়েছে, স্টোভ জ্বালিয়ে সে হাঙ্গামাও নেহাত মন্দ নয়। ক্ষুধারও কিছু উদ্রেক উপলব্ধি হচ্ছে, কিছু জলখাবারও আনা প্রয়োজন। কাজ অনেকেই করবার রয়েছে, কিন্তু অকাজেই আজ দিনটা কেটে গেল। কবিতাটিতে তো হাতই দেওয়া হলো না। প্রকাশ্যে কহিল, তাহলে আসুন আপনি, একটু বিশেষ রকম ব্যস্ত আছি। বাড়ি আপনি ঢের পাবেন, দেখুন না চারদিকে ঘুরে ফিরে। একটু অপেক্ষা করিয়া নন্দলাল বলিল, নমস্কার। দেখতেছি ভাগবতচন্দ্রের ভাগ্যটা। আচ্ছা যায়েন আপনি, নমস্কার। বলিয়া তিনি চলিয়া গেলেন। নন্দলাল ভিতরে আসিয়া কপাটে খিল লাগাইতে লাগাইতে শুনিল, কে একজন বিশেষ যেন ব্যস্ত হইয়া দরজায় ঘা দিয়া ডাকিতেছে, হেই বাবু, হেই বাবু। দরজায় একটি ছিদ্র ছিল, তাহা দিয়া নন্দলাল দেখিল একটি 1.5 লম্বা কাবুলিওয়ালা, 6 হাত আন্দাজ লম্বা একটি লাঠি হাতে করিয়া দণ্ডায়মান। নন্দলাল আর দরজা খুলিল না,
ভিতর হইতেই বলিল, ভাগো, ভাড়া নেই হ্যায়। হায় হায়, হেই ভাবু, মঠ ভাগ্য হাগাড়ি খেরায় ডেগা। নন্দলাল আর ভিতরে দাঁড়াইল না, বলিতে বলিতে চলিয়া গেল, যাও যাও ভাগো, ভাড়া নেই হ্যায়। হুট বদমাস, বলিয়া কাবুলিটি মাটিতে তাহার সেই 6 হাত লম্বা লাঠি গাছটিকে একবার জোরে ঠুকিয়া প্রস্থান করিল। নন্দলালের মাথার ভিতর যেন গোলমাল হইয়া গিয়াছিল। বেহুশের মতো খানিক্ষণ প্রাঙ্গণে পায়চারি করিবার পর যখন তাহার হুঁশ হইল, তখন দেখিল তাহার সেই অপরিচিত ক্ষুদ্র গৃহখানির উপর সন্ধ্যার আঁধার ধীরে ধীরে ঘনাইয়া আসিয়াছে। সে রাত্রে নন্দলালের সুনিদ্রা হইল না। একই নূতন স্থান, তাহার উপর সমস্ত দিন ধরিয়া রং বেরঙের লোক আসিয়া তাহাকে জ্বালাতন করিয়া গিয়াছে। সুতরাং যখনই তাহার একটু তন্দ্রার মতো আসিয়াছে, তখনই স্বপ্ন দেখিয়াছে, হয় সেই জজকোটের উকিলবাবুটি জিজ্ঞাসা করিতেছেন, মশাইয়ের কি বাড়ি? নয়তো সেই ভাগবতচন্দ্রের বন্ধুটির বিশাল গুম্ফ শ্বশ্রুশোভিত বদনখানি তাহার চক্ষুর সম্মুখে আসিয়া ভাসিয়াছে, অথবা সেই 5 হাত লম্বা কাবুলিটির 6 হাত লম্বা লাঠি গাছটি তাহার সামনে কেবলই বোঁবো করিয়া ঘুরিয়াছে। সারা রাতের তন্দ্রা ও স্বপনের পর ভোরবেলায় নন্দলাল একটু নিদ্রিত হইয়া পড়িয়াছিল। হঠাৎ সদরের দিকে কি একটা প্রচণ্ড শব্দে তাহার ঘুম ভাঙিয়া গেল। ধর্মর করিয়া উঠিয়া সদরের দিকে আসিতেই চমকিত হইয়া দেখিল, দরজার খিলটি ভাঙিয়া গিয়াছে। কাঠের হুড়কাটি স্ক্রু শুদ্ধ চৌকাঠ হইতে খসিয়া আসিয়া হাত 2-3 দূরে ছিটকাইয়া আসিয়া পড়িয়া রহিয়াছে। আর একটি কৌপিন পরিহিত ঝুঁটি বাঁধা উড়িষ্যাবাসী একটি পাতার তৈয়ারি প্রকাণ্ড চুরুট মুখে গুঁজিয়া তাহার দিকে চাহিয়া ফিকফিক করিয়া হাসিতেছে। নন্দলালকে দেখিয়া ঝুঁটি বাঁধা মূর্তিটি মুখ হইতে চুরুটটি হাতে লইয়া বলিল, বাড়ি ভাড়া নেব। নন্দলাল গর্জাইয়া উঠিয়া বলিল, ব্যাটাকে পুলিশে দেব হারামজাদা। তোর কি দরকার ছিল উল্লুক কোথাকার, যে খিল ভেঙে বাড়িতে ঢুকেছিস? শুয়োর পাজি গাধা। আরে বাপ্পা, এতে রাগ করিছি কাই? মু শুনিলা গোটা বাড়িটা ভাড়া হইবু পারা, সে কথাই তো মু পছাড়িতে আসছু। কেত্তে টঙ্কা ভরা সে কও। তোর মুন্ডু ভাড়া, শুয়োর কোথাকার। আবি নিকাল যাও, স্টুপিড রাস্কেল হামবাগ। বলিয়া নন্দলাল তাহাকে সজোরে ধাক্কা দিল। উড়িয়াটি পড়িতে পড়িতে টাল সামলাইয়া দাঁড়াইয়া চুরুটটিতে একটি টান দিয়া বলিল, এতে খাঁপু চিকাই? আরে মথা আপনকার খাড়া ফেলা পারা। মোর কি দোষ হলানি যে তম এতে রাগ করিচন্তি? তোর মাথা খাইছন্তি হারামজাদা। বলিয়া নন্দলাল আর এক ধাক্কায় তাহাকে চৌকাঠের বাহির করিয়া দিল। লোকটি রাস্তায় দাঁড়াইয়া বলিতে লাগিল, ইয়ে, ভারী বাবু হইছি পাড়া, এ সরা কিমতি লোক। নন্দলাল দরজাটি ভেজাইয়া দিয়া গৃহমধ্যে ফিরিয়া আসিল এবং শয্যার উপর বসিয়া পড়িল। বসিয়া বসিয়া নন্দলাল ভাবিতে লাগিল। ভাবিয়া স্থির করিল, যত আপদের মূল ওই টুলেট লেখা টিনের সাইনবোর্ডখানা। ওখানাকে দেওয়াল হইতে না খুলিয়া ফেলিতে পারিলে দুর্ভোগের আর শেষ হইবে না। সুতরাং মুখ হাত ধুইয়া অন্য সব কাজ ফেলিয়া রাখিয়া নন্দলাল টুলেটের টিনখানির বিরুদ্ধে অভিযান করিল। অনেকক্ষণ ধরিয়া অনেক কষ্টে অনেক পরিশ্রমে অনেক উঁচুতে লাগানো সেই টুলেটের টিনখানিকে নন্দলাল খুলিয়া ফেলিয়া দিয়া নিশ্চিন্ত মনে স্নানাহারের ব্যবস্থায় মনোযোগী হইল। কোনো বিশেষ আবশ্যকে আজ নন্দলালকে একবার বাহির হইতে হইবে, বৈষয়িক ব্যাপার। সুতরাং সকাল সকাল আহারাদি সারিয়া লইয়া দরজায় তালা লাগাইয়া নন্দলাল বাহির হইয়া পড়িল। সারা দিন ধরিয়া নানা স্থানে প্রয়োজনীয় কাজকর্ম সারিয়া সন্ধ্যার সময় যখন লাল দিঘির ধারে দাঁড়াইয়া নন্দলাল ট্রামের জন্য অপেক্ষা করিতেছিল, সেই সময় পিছন হইতে একজন প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক আসিয়া তাহার কাঁধের উপর হাত দিল। নন্দলাল ফিরিয়া চাহিতেই তিনি বলিয়া উঠিলেন, কি হে, খবর সব ভালো তো?
কেমন আছো বলো দেখি? বুদি কেমন আছে? বুদি অর্থাৎ সুলোচনা, ইনি নন্দলালের বড় শ্যালক, বর্ধমানের মুনশেফ। বালিগঞ্জে নূতন বাটি কিনিয়াছেন। নন্দলাল প্রথমটা একটু থতমত খাইল, তাহার পর বলিল, হ্যাঁ সব ভালো আছে দাদা। আপনি হঠাৎ যে? হঠাৎ কি রকম? কাল তো টেলিগ্রাফ করেছি, পাওনি? হ্যাঁ তা তো পেয়েছি। বলি, হঠাৎ আসবার কারণ কি তাই জিজ্ঞাসা করছি। নামলেন কখন? আরে এই তো 4টে ট্রেনে নেবে, একবার দৈনিক বার্তা কাগজের অফিস হয়ে আসছি। 7 দিনের ছুটি নিয়ে এলুম। বড় মুশকিলে পড়েছি ভাই বালিগঞ্জের বাড়িখানা কিনে। ভূতের উৎপাতে কোনো ভাড়াটেই টিকতে পারছে না। যে আসে 2 দিন থেকেই পালিয়ে যায়। ভালো রোজা টোজা তোমার সন্ধানে আছে? থাক, দেখি কালকে বিজ্ঞাপনটা বেরুলে কি হয়। দৈনিক বার্তায় একটা বিজ্ঞাপন দিয়ে এলুম। কোনো রোজা ফোজা কি তান্ত্রিক মন্তর কি হোমজাগ করে যদি কিছু করতে পারে। বিজ্ঞাপনে 200 টাকা বকশিসের কথা ছাপিয়ে দিলুম। যাক, চলো এখন যাই। আপনি যান দাদা, আমি এই স্কটের বাড়ি থেকে সুলোচনার ওষুধটা নিয়েই যাচ্ছি। বুঁদির আবার ওষুধ কিসের? সেই অম্বল। তাহলে আসুন আপনি, ওই শ্যামবাজারের গাড়ি আসছে। ট্রাম আসিলে নন্দলাল শ্যালককে গাড়িতে তুলিয়া দিয়া হাঁফ ছাড়িল। গতকল্য সমস্ত দিন ধরিয়া নানা কার্যে ঘুরিয়া নন্দলালের শরীর একটু খারাপ হইয়াছিল। রাত্রে ঈষৎ জ্বরের মতো বোধ করিয়াছিল। সেই জন্য ইচ্ছা করিয়াই অনেক বেলা পর্যন্ত শুইয়া রহিল এবং আহারাদিও আজ আর করিবে না স্থির করিল। আহারাদির জোগাড় করিবার কিছুই রহিল না বটে, কিন্তু একটি জিনিস তাহার করিবার ছিল, ছুতার ডাকাইয়া সদরের খিলটি আটকাইয়া লওয়া। কিন্তু এতই তাহার শরীর খারাপ বোধ হইতে লাগিল যে আজ আর এ সকল কিছুই তাহার ভালো লাগিল না। অপরাহ্ন পর্যন্ত উপবাসী থাকিয়া নন্দলাল শয্যায় শুইয়াই রহিল। হঠাৎ এই অবস্থায় মুক্ত জানালার ফাঁক দিয়া খিড়কির দরজার দিকে চাহিয়াই শয্যার উপর সে ত্রস্তে উঠিয়া বসিল। খিড়কির বাহিরে পায়খানা যাইবার যে সরু পথটি আছে, কেহ ইচ্ছা করিলে বাহির হইতে তথায় অনায়াসে আসিতে পারে। খিড়কির দরজা তখন খোলা ছিল। নন্দলাল দেখিল কে একটি লোক রক্তবস্ত্র পরিহিত, কাঁধের উপর রক্তবস্ত্রেরই উত্তরীয়, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, কপালে দীর্ঘ সিন্দুরের ফোঁটা, খিড়কির সেই পথটির উপর দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া আছে। তাহাকে দেখিতে পাইয়াই নন্দলাল লম্ফ দিয়া উঠিয়া খিড়কির খোলা দরজার ধারে আসিল। আসিয়া দেখিল লোকটি তখন গলির পথ হইতে রাস্তায় পড়িয়াছে এবং সম্মুখস্থ একটি পোড়ো বাগানের দিকে অগ্রসর হইতেছে। নন্দলাল গলির পথে ফিরিয়া আসিয়া দেখিল যেখান হইতে লোকটি দাঁড়াইয়া দেখিতেছিল তাহারই হাত 2 দূরে এক স্থানের মাটি সদ্য খোঁড়া হইয়া আবার যেন চাপা দেওয়া হইয়াছে। নন্দলাল একখণ্ড বাঁকারি দিয়া তথাকার মাটি উঠাইতে দেখিতে পাইল যে তন্মধ্যে একটি শামুকের খোলা পোতা রহিয়াছে এবং সেই শামুকটির মধ্যে কয়েকগাছি চুল, কয়েকটি নখ, খানিকটা সিঁদুর ও আর কতিপয় পদার্থ রহিয়াছে। নন্দলাল কিছুই বুঝিয়া উঠিতে পারিল না। শামুকটিকে পায়খানার ধারে ছুঁড়িয়া ফেলিয়া দিল এবং খিড়কির দরজায় খিল লাগাইয়া সারাদিনের উপবাস কাতর দেহ ও পরিশ্রান্ত মন লইয়া আবার শয্যায় আসিয়া শুইয়া পড়িল। শুইয়া শুইয়া নন্দলাল অনেক কথাই ভাবিতে লাগিল। ভাবিল, আজ 3 দিন বাড়ি হইতে রাগ করিয়া চলিয়া আসিয়াছে, আসিয়া তাহাকে কি নাকালি হইতে হইয়াছে। বাড়ি থেকে চলিয়া আসাটা ভালো হয় নাই। সুলোচনার কাছে দাদাকাল নিশ্চয়ই সব শুনিয়াছেন। ছি ছি, তিনিই বা কি মনে করিতেছেন? তিনি থাকিতে আর বাড়ি ফেরা হইবে না। 7 দিনের তার ছুটি। হঠাৎ তার চিন্তায় বাধা পড়িল। কোথা হইতে কতগুলি সরিষা তার বুকে, মুখে, মাথায় এবং শয্যার চারিদিকে আসিয়া পড়িল। নন্দলাল চমকিত হইয়া উঠিয়া বসিতেই দেখিল যে একজন লোক মাথায় একখানি গামছা জড়াইয়া জানালার ধারে দাঁড়াইয়া একদৃষ্টে তাহার দিকে দেখিতেছে। ত্রস্তেই নন্দলাল উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কে তুই?
লোকটি নন্দলালের মুখের দিকে সেইরূপ স্থিরভাবে একদৃষ্টে চাহিয়া থাকিয়া বলিল, তুই কে? আমি কে? হ্যাঁ, তুই কে? কোথা থেকে এসেছিস সেখানে? যাবি কিনা বল। মহা ক্রুদ্ধ হইয়া উচ্চকণ্ঠে নন্দলাল কহিল, আভি নিকাল যাও, ড্যাম ব্লাডি। এই যে নিকাল যাওয়াচ্ছি। কে যায় এই দেখ, আমি গোষ্ঠ বাগদির নাতি, শিবু বাগদির ছেলে। তোর মতো আমি ঢের দেখেছি। এখন যাবি কিনা ভালো মানুষের মতো বল দেখি। আগে কোথায় ছিলি? বলিয়া লোকটি পায়খানার পিছন দিককার একটি প্রকাণ্ড নিম গাছের দিকে চাহিল। নন্দলাল ক্ষিপ্তের মতো হইল। একে দেহ মন অসুস্থ, সারাদিন অভুক্ত, তাহার উপর এসব কি ব্যাপার? নন্দলাল শয্যা হইতে উঠিয়া আসিয়া চৌকাটের উপর দাঁড়াইয়া কাছা গুঁজিতে গুঁজিতে ভীষণ চিৎকার করিয়া কহিল, ব্যাটা বদমাস, রাস্কেল, ব্রুট, এক্ষুনি। ইত্যবসরে লোকটি একখানি পোড়া হলুদ লইয়া চুপি চুপি কি বলিতে বলিতে তাহাতে ফুঁ দিল এবং সেখানেই নন্দলালের গায়ে ছুঁড়িয়া দিয়া বলিল, তোকে আমি কিচ্ছু করব না যদি ভালোই ভালোই যাস। যাবি কিনা বল, কি নিয়ে যাবি? নন্দলাল আর সহ্য করিতে পারিল না। মুখ দিয়া কথাও তাহার আর বাহির হইল না। তাড়াতাড়ি তাহার মোটা লাঠি গাছটি শক্ত করিয়া ধরিয়া লোকটির দিকে ধাবিত হইল। গোষ্ঠ বাগদির নাতি শিবু বাগদির ছেলে ব্যাপার তখন তত সুবিধার নয় দেখিয়া নিমেষে অন্তর্হিত হইয়া গেল। নন্দলাল সদর পর্যন্ত আসিয়া দেখিল এ লোকটাও সামনের সেই বাগানের মধ্যেই প্রবেশ করিল। সন্ধ্যা হইয়াছে। নিকটস্থ টিপু সুলতানের বংশধরদিগের নির্মিত সুবৃহৎ মসজিদ হইতে সান্ধ্য নামাজের গম্ভীর ডাক বাতাসে ভাসিয়া আসিতেছে। কিছু দূরে বেঙ্গল পুলিশের ফাঁড়ি হইতে ঢং ঢং করিয়া ৬টা বাজিয়া গেল। সেই পোড়ো বাগানখানির মধ্যে ঘাসের উপর বসিয়া ৩টি লোক কিসের একটা পরামর্শ করিতেছিল। একটি সেই রক্তাম্বর পরিহিত অবধূত, আরেকটি সেই গোষ্ঠ বাগদির নাতি শিবু বাগদির ছেলে, আর তৃতীয়টি একটি মুসলমান। মুসলমানটি কহিল, আমি ১০০০ ভূতকে জব্দ করেছি, দেখলেই আমি কোন ভূত বলে দিতে পারি। এ নিশ্চয়ই মামদো। অবধূত বলিল, আমি যতদূর গণনা দ্বারা দেখলাম ভূত টুত কিছু নয়, বাড়িটার ওপর দুষ্ট গ্রহপাত দোষ হয়েছে। আমিও তাই মহা নির্মুখ মন্ত্র বলে একটা ক্রিয়া করে এলুম। এর ফলে গোষ্ঠ বাগদির নাতি শিবু বাগদির ছেলে বাধা দিয়া তাহার কথার মধ্যেই বলিয়া উঠিল, ভূত নিশ্চয়ই, তার আর কোনো সন্দেহ নেই, তবে মামদো কিছুতেই নয়। খিরিসছেন, নইলে ইঞ্জিরিতে গালাগাল দিয়ে ওঠে। এক কাজ করা যাক, এসো, ওকে গিয়ে এক্ষুনি ধরে ফেলা যাক। ও যখন সূক্ষ্ম শরীর ছেড়ে স্থূল শরীর ধারণ করেছে তখন ওকে ধরে ফেলাই সুবিধে। তারপর নিয়ে যাই চলো শ্যামবাজারের সেই বাবুর কাছে। টাকা ২০০ না হয় ৩ জনেই ভাগ করে নেওয়া যাবে। কি বলো গো ঠাকুরমশাই আপনি? অবধূত ঠাকুর কহিলেন, হ্যাঁ, এ নেহাত মন্দ যুক্তি নয়। তোমার কি মত জালু সাহেব? জালু সাহেবেরও ইহাতে অমত হইল না। কহিল, ঠিকানাটা মনে আছে তো? খবরের কাগজখানা তো আমারই পকেটে রয়েছে। বলিয়া পকেট হইতে একখানা সংবাদপত্র বাহির করিল। তারপর তাহারা একটি ট্যাক্সি ভাড়া করিয়া নন্দলালের বাড়ির সামনে রাখিয়া অতি সন্তর্পণে বাটির মধ্যে প্রবেশ করিল। দাদা, আজও তো কই এলেন না? কদিন আর থাকবে, এই এসে পড়ে একদিন। তুই ভাবছিস কেন বুদি? এ তো আর নতুন নয়। হ্যাঁ রে, আমি বেরিয়ে গেলে কেউ আর আমাকে ডাকতে ডাকতে, বাবুমশাই, বাবুমশাই। বাহির হইতে কাহারা ডাকিতে আরম্ভ করিল। নিবারণবাবু দালানে আসিয়া সাড়া দিলেন, কে হে? একবার শিগগির বাইরে আসুন বাবু। নিবারণবাবু কিছু বুঝিতে না পারিয়া তাড়াতাড়ি বাহিরে আসিয়া দেখিলেন একটি লোক তাহার অপেক্ষায় ফুটপাতের উপর দাঁড়াইয়াছে। সম্মুখে রাস্তায় একখানি ট্যাক্সি, তন্মধ্যে আরও কয়েকজন লোক বসে আছে। জিজ্ঞাসা করিলেন, কোত্থেকে তোমরা আসছো বাবু? আগে আসছি আপনারই বাড়ি থেকে, ২৭/২ নম্বর টালিগঞ্জ।
একেবারে মাল শুদ্ধ হাজির কর্তা। 27/2 নম্বর টালিগঞ্জ নয়, বালিগঞ্জ। তা মাল শুদ্ধ কি বলছো? বুঝলুম না। বালিগঞ্জ কি বলছেন বাবু? এই তো আমাদের কাছেই কাগজ একখানা আছে। ওই ট্যাক্সিতে দেখুন আপনার আসামি একেবারে গ্রেপ্তার। সূক্ষ্ম দেহ ছেড়ে স্থূল হয়ে বসেছিলেন, তাই তো ধরে ফেলবার সুবিধে হলো। এখন কথা হচ্ছে এই বাবুমশাই, যে যাকে আমরা ধরেছি তিনি দিব্যি করে বারবার বলছেন যে তিনি ভূত কিছুতেই নন, তিনি মানুষ। আপনার নাম ঠিকানা বলাতে বলছেন যে আপনার নাকি তিনি ভগ্নিপতি। আমরা তো কিছু বিশেষ বুঝে উঠতে পারছি না। একবার এসে দেখুন দেখি বাবুমশাই, ভূত না ভগ্নিপতি। নিবারণবাবু তখন ট্যাক্সির কাছে যাইলেন এবং ভিতরে চাহিয়া ভূত দেখার মতোই আঁতকাইয়া উঠিলেন। এ কি নন্দ? জালু সাহেব কহিল, হয়েছে হে, ভগ্নিপতিই তাহলে। বাবুমশাই, ট্যাক্সির ভাড়াটা দয়া করে সেটা যেন আর আমাদের গচ্চা দিতে না হয়। নিবারণবাবু তাড়াতাড়ি নন্দলালের হাত ধরিয়া ট্যাক্সি হইতে নামাইয়া জিজ্ঞাসা করিলেন, এসব কি ব্যাপার নন্দ? ঝড়ের দিনে দরিয়ার তুফানের সঙ্গে যুদ্ধ করিয়া কর্ণধার যেমন নৌকা তীরে আনিবার পর হাঁপ ছাড়িয়া নিশ্চিন্ত হয়, এই কয়দিন পরে নন্দলালও তেমনি নিশ্চিন্ত হইয়া শয়নঘরের মেঝে মাদুর পাতিয়া দক্ষিণের খোলা জানালার ধারে বসিয়া আবার ফাল্গুনের জোনাকির জন্য তাহার সেই বসন্ত বোধন লিখিতে আরম্ভ করিল। বসন্ত বায় লেগেছে গায়ে, ঘরে আর থাকা যায় কি? ওগো মা গো, বাবা গো, গেলুম গো। ঘরে ঢুকিতে যাইয়া সুলোচনা চিৎকার করিয়া চৌকাঠের উপর বসিয়া পড়িল। কি গো, ব্যাপার কি সুলোচনা? ও তুমি, আমার বর, কবি বর। আহ, বাঁচলুম। এখনও আমার বুকটা কাঁপছে। আমি যেন দেখলুম মাদুরের ওপর বসে কাগজ কলম নিয়ে একটা প্রেকাণ্ড বিকটাকার সুলোচনা, আবার? নিশ্চয়ই, এটা যে আমার স্বভাব। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।